প্যাস্টেল এন্টারটেনমেন্ট প্রেজেন্টস নটার গল্প, গল্পে গল্পে জমজমাট। মদ্যপান ও ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। প্রত্যেক রাতে আর কার কার লগে তোমার ঘরে চাপ দাও? তোমার মা ফি রাতে একখান কইরা মন্ডল ধইরা আনে নাকি? পুলিশের কাছে তোমরা কেন বাধা দিচ্ছ? সাহস তো কম নয় তোমাদের। খালি জন্ম দিলেই বাপ হন যায় না বাসা, অন্য দিলেও হয়। তোর তোমাকে ভাগ্য ভালো, রোজ রোজ বেশ নতুন জামাই জোটে। আসে নাই হারামজাদা আসে নাই। জীবনের সব গল্প ঠিক সময়ে ঘড়ি ধরে হোক বা না হোক, আমাদের গল্প কিন্তু ঘড়ি মিলিয়েই শুরু হয়, ঠিক রাত 9টায়। এটা শুধু গল্পেরই সময়। শুনছেন নটার গল্প, গল্পে গল্পে জমজমাট। শুনছেন মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প হারানের নাত জামাই। প্রযোজনা প্যাস্টেল এন্টারটেনমেন্ট। গল্পের শেষে আজও থাকবে একটি প্রশ্ন। প্রথম 10 জন সঠিক উত্তরদাতার নাম ঘোষণা করা হবে আগামী সপ্তাহের গল্পের শেষে। গত সপ্তাহের 10 জন বিজয়ীর নাম ঘোষণা করা হয়েছে আজকের গল্পের শেষে। শুরু হচ্ছে আজকের গল্প হারানের নাত জামাই। মাঝরাতে পুলিশ এলো গ্রামে। নিশুত রাতে গোটা গ্রাম যখন গায়ে গতরে খেটে ক্লান্তিতে ঘুমোচ্ছে, তখন রাতের অন্ধকারে চোরের মতো অতর্কিতে গায়ে হানা দিল পুলিশ। কয়েকজন লেঠেল সঙ্গে নিয়ে সেই রাতে পুলিশের সঙ্গে ছিল কানাই ও শ্রীপতি। গ্রামের জোদ্দার চণ্ডী ঘোষের লোক তারা। কনকনে শীতের রাতে বিরাম বিশ্রাম সব ছেঁটে ফেলে ঊর্ধ্বশ্বাসে টানা 3টে দিন রাত্রি এক করে এক টানা ধান কেটেছিল গ্রামের সব পুরুষ মানুষেরা। 3 দিন 3 রাত্রি ধান কাটার সেই অমানসিক পরিশ্রমেই সে রাতে গাঁয়ের পুরুষেরা সব অচেতন হয়ে ঘুমোচ্ছিল। পালা করে জেগে ঘরে ঘরে ঘাঁটি আগলে পাহারা দিচ্ছিল গাঁয়ের মেয়েরা। পুলিশেরা গ্রামের কাছাকাছি এসে পড়তেই রাত পাহারায় থাকা গাঁয়ের মেয়েদের শাঁখ আর উলুধ্বনিতে পুলিশের সেই আকস্মিক আসার খবর জানাজানি হয়ে গিয়েছিল গোটা গ্রামে। কিন্তু খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে পুলিশ যদি সমস্ত গাঁ ঘিরে ফেলবার আয়োজন করে ফেলত, তবু হারানের ঘর থেকে সে রাতে ভুবন মণ্ডলকে তারা ধরে নিয়ে যেতে পারত না। সে ঠিক সরে পড়তে পারত, উধাও হয়ে যেতে পারত। কারণ গাঁ শুদ্ধ লোক যাকে আড়াল করে রাখতে চায়, হঠাৎ হানা দিয়েও তাকে খুঁজে পাওয়া পুলিশের পক্ষেও সম্ভব নয়। আজও ভুবন মণ্ডলের খবর তারা পেত না। 1.5 মাস ধরে চেষ্টা করেও পায়নি। ভুবন মণ্ডলকে ধরতে পারা অত সহজ নয়। তবে ভুবন কিন্তু এ গাঁ ও গাঁ ঘুরে বেড়াতো যখন খুশি। কিন্তু আজ গ্রাম ঘেরবার আঁটঘাঁট বেঁধে বসবার কোনো চেষ্টাই পুলিশ করল না। রাতের বেলা গ্রামে হঠাৎ ঢুকে পড়ে শটান গিয়ে ঘিরে ফেলল ছোট হাঁসতলা পাড়াটুকুর কয়েকখানা ঘর, যার মধ্যে একটি ঘর হারানের। বোঝা গেল আটঘাট আগে থেকে বাঁধাই ছিল। ভেতরের খবর পেয়েই এসেছে পুলিশ। আর খবর পেয়ে এসেছে মানেই খবর দিয়েছে কেউ। আজ বিকেলেই ভুবন পা দিয়েছে গ্রামে। আর আজ হঠাৎ সন্ধ্যের পরে তাকে অতিথি করে ঘরে নিয়ে গেছে হারানের মেয়ে, ময়নার মা। হ্যাঁ, গাঁয়ের লোক তাকে ময়নার মা বলেই ডাকে। হারানের এই বিধবা মেয়ে এক ছেলে ও মেয়ে নিয়ে বাপের ভিটেতেই থাকে। আজ ভুবন শালিগঞ্জ গ্রামে আসার আগে পর্যন্ত ঠিক ছিল না কোন পাড়ায় কার ঘরে সে থাকবে। হারানের ঘর ও তার আশপাশটা যখন ঘিরে ধরেছে পুলিশ, তখন বলাই যায় যে পুলিশের কাছে
পাকা খবর গেছে ভুবন হারানের ঘরে যাবার পরে। কিন্তু এমন কে আছে তাদের এই গাঁয়ে যে ভুবনের খবর দেবে পুলিশকে? শীতের তেভাগা চাঁদের আবছা আলোয় চোখগুলো আগুনের গোলার মতো জ্বলে ওঠে চাষিদের। তাদের জানতেই হবে যে সাঁঝের পর কে গাঁ ছেড়ে বাইরে গিয়েছিল। ভুবনকে ধরিয়ে দেবার বজ্জাতি কে করেছে তা জানা যাবেই, কারণ এ বজ্জাতি গোপন থাকবে না। দাঁতে দাঁত ঘষে গফুর আলী বলে, কোন হালার পিঁপড়ার পাখা উঠছে দেখালাম। গফুর মিয়া, কোন হালার বেটা খবর দিছে জানতেই হইব। আমাকে গাঁ থিকা ভুবনে লইয়া যাও না তো সহজ নয়। তবে জান দিমু, তবু হালার পোকো ভুবন দিমু না। হ্যাঁ, কোন গাছিকা ভুবন রে তুইলা নিয়ে যাইতে পারে না এখন পর্যন্ত। আমাকে গাছিকা তুইলা নিয়ে যাইব তো সহজ না। কিন্তু কখনো যা হয় নাই, এইবার সেটা হইল কি কইরা? হ্যাঁ, আমাকে গ্রাম থেকে পুলিশকে খবরটা দিল কেটায়? না, ব্যাপারটা ঠিক মানতে পারতেছি না। তুই তো ঠিক কথা কইছো। এই গাছিকাই খবরটা বইলা যাইব না তো কি পাশের গায়ের মোড়লাইসা বইলা যাইব? হ্যাঁ, তোমারও যেমন বুদ্ধি, খবর এখান থেকেই বাইরে আইছে। হ্যাঁ, তাহলে শাস্তি দিতেই হইব, কোনো সারণ নাই। শালিগঞ্জ গ্রামের চাষিরা ভুবন মণ্ডলকে তাদের গাঁ থেকে কিছুতেই নিয়ে যেতে দেবে না। এক গাঁ থেকে আর এক গাঁয়ে কত দিন ধরে ঘুরছে ভুবন গ্রেপ্তারি ওয়ারেন্টকে কলা দেখিয়ে, কোনো গাঁ এসে ধরা পড়েনি। আর আজ শালিগঞ্জ থেকে তাকে পুলিশ ধরে নিয়ে যাবে? নিজেদের গাঁয়ের এ কলঙ্ক তারা সইবে না। ধান দেবে না বলে কবুল করেছে যে জান, সেই জানটাই এবার তারা দেবে এই আপন জনটার জন্য, তাদের ভুবন মণ্ডলের জন্য। শীতে আর ঘুমে প্রায় অবশ হয়ে পড়া দেহগুলো আবার চাঙ্গা হয়ে ওঠে। লাঠি, সরকি, দা, কুড়ুল বাগিয়ে ধরে চাষিরা। তারা দল বাঁধতে থাকে। মাঝরাতে শালিগঞ্জ গাঁ হয়ে ওঠে দ্রোহের পীঠস্থান। মাঝরাতে আজ সেখানে দেখা দেয় এক সাংঘাতিক সম্ভাবনা। ওদিকে হাঁসতলা পাড়ার কয়েকটা ঘর ঘিরতে পুলিশ সঙ্গে নিয়ে এসেছিল গোটা আষ্টেক মশাল আর ৩-৪টে টর্চ। হাঁসতলা পাড়া ঘিরতে ঘিরতে দপদপ করে তারা মশালগুলো জ্বেলে দেয়। গ্রামের মানুষ দেখে সব সশস্ত্র পুলিশ। কানাই ও শ্রীপতির হাতেও ছিল দেশি বন্দুক। তবে পাড়াটা চিনলেও কানাই বা শ্রীপতি হারানের বাড়িটা ঠিক চিনত না। আর তাই সামনেই রাখালের ঘর পেয়ে সেই ঘরের ঝাঁপ ভেঙে রাখালকে তারা টেনে বাইরে বের করে আনে। আর তারপর রেডিং পার্টির নায়ক মনমথ তাকে জিজ্ঞাসা করতে বাধ্য হয়, এই হারান দাসের বাড়ি কোনটা বল? আগে কোন হারান দাসের কথা কন আপনি? এই সালা, কোন হারান দাস? কটা হারান দাসকে তুই চিনিস? কটা হারান দাস আছে তোদের গ্রামে? হ্যাঁ, সরে দাঁড়া। আরে কি কাণ্ড! পুলিশের কাছে তোমরা কেন বাধা দিচ্ছ? সাহস তো কম নয় তোমাদের। আরে সর সর সর, যেতে দে। আরে সর সর, সামনে থেকে সর। রাখাল ইচ্ছে করেই কথাটা বলেছিল, যাতে মনমথর মনে হয় যে তার পাশের বাড়ির হারান ছাড়াও আরও কয়েক গন্ডা হারান আছে তাদের গায়ে। তাই বোকার মতো পাল্টা প্রশ্ন করে রাখাল আসলে মনমথকে মুহূর্তের জন্য হলেও একটু বিভ্রান্ত করে দিতেই চেয়েছিল। আর তারপর গালে মনমথর একটা চাপড় খেয়েই হাউমাউ করে কেঁদে উঠল রাখাল। দম আটকে আটকে সে এমন ঘন ঘন হেঁচকি তুলতে থাকে যে তাকে আর কিছু জিজ্ঞাসা করাই তখন অনর্থক মনে হয় মনমথর। বোবা হাবা চাষাগুলো শুধু বেপরোয়া নয়, দেওয়ালে পিঠ ঠেকে গিয়ে একেবারে যেন তুখোড় হয়ে উঠেছে চালাকিবাজিতে। এদিকে বৃদ্ধ হারান তার স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় বিড়বিড় করতে করতে ঘর থেকে দাওয়ায় আসে। হায় ভগবান, সোনাটা গেল কই? হারানের ঘরের তল্লাশি হবে এবার। কেন?
হারানের ঘর কেন? ওই ঘরের তল্লাশি হইব কেন? আরে বাবা, কিছু না পেলে তো মিটেই গেল। তোমাদের সমস্যাটা কোথায়? না না না, আমরা শুনুম না, আপনি যান। শোনো, তোমরা আমাদের আটকাতে পারো না। আমরা পুলিশের লোক, আমাদের সার্চ করতে দিতে তোমরা বাধ্য। সরো, সর সর সামনে থেকে। যেতে দে, যেতে দে। হায় ভগবান! আরে তুমি উঠলা কেন? পাও দেখি। ঘরে যাও, ঘরে যাও। যেতে দে। ময়নার মা তার বাপকে কথাটা বলে ঠিকই, কিন্তু জানে যে তার কথা বুড়োর কানে যায়নি। হারান চোখেও যেমন কম দেখে, কানেও তেমনি কম শোনে। তাই কি হয়েছে ভালো বুঝতেও পারে না। শুধু বাইরে একটা গন্ডগোল টের পেয়ে ভড়কে গিয়েছে। ময়নার মা তার ছেলে আর মেয়েটাকে চটপট বুঝিয়ে দিয়েছে তারা কি করবে, কিন্তু এই বুড়োকে পারেনি, চেষ্টাই করেনি সে। কারণ বুড়োকে বোঝাতে গেলে তাকে এত জোরে চেঁচাতে হবে যে প্রত্যেকটি কথা বাইরের লোকগুলোর কানে পৌঁছবে, যারা বাইরে তাদের ঘর ঘিরে রয়েছে। তাছাড়া দু এক দণ্ড চেঁচালেই যে হারান বুঝবে এমনটাও নয়। তার ভোঁতা ঢিমে মাথায় অত সহজে আজকাল আর কোনো কথা ঢোকে না। ময়নার মা ভাবে এই বুড়োর জন্য আজ সব ফাঁস না হয়ে যায়। বেগতিক দেখে ময়নার মা ভুবন মণ্ডলকে বলে, এই বুড়া বাপটাকে নিয়েই ভাবনা। মোর কিন্তু হাসি পায় ময়নার মা। হাসির কথা না, গুলিও করতে পারে। দেখুন মাত্তর কইব হাঙ্গামা করছিলেন। আমি তবে আরে না না, এইখানে খাড়ান আপনি। আমি গিয়া বুইরারে ঘরে রাইখা আসি। খাড়ান। তাড়াতাড়ি একটা কুপি জ্বালে ময়নার মা। হারানকে তুলে নিয়ে গিয়ে ঘরে বিছানায় শুইয়ে দেয়। হাতের আঙুলের ইশারায় তাকে মুখ বুজে চুপচাপ শুয়ে থাকতে বলে। তারপর সেই কুপির আলোয় মেয়ের দিকে তাকিয়ে নিদারুণ আফসোসে ফুঁসে ওঠে, বলে, ভালো শাড়ি খান পরতে পারলি না? বলছো নাকি? ময়নার মা তার মেয়ের সঙ্গে আর কথা বাড়ায় না। নিজেই টিনের তোরঙ্গের ডালাটা প্রায় মুচড়ে ভেঙে তাঁতের রঙিন শাড়িটা তাড়াতাড়ি বের করে আনে। ময়নার পরে থাকা ছেঁড়া কাপড়খানা তার গা থেকে একরকম ছিনিয়ে নিয়ে তাড়াতাড়ি এলোমেলোভাবে জড়িয়ে দেয় রঙিন শাড়িটা। তারপর বলে, হেই শুন, ঘুমটা দিবি, লাশ দেখাবি ময়না, বুঝছিস? জামাইয়ের কাছে যেমন দেখাস ঠিক তেমনটাই দেখন লাগবো। আচ্ছা। এসবের মানে কি ময়নার মা? আরে শোনো শোনো, ভালো কথা আপনি শোনেন। আপনার নাম হইল জগমোহন, আপনার বাপের নাম হইল আজ্ঞা সাইত করি, বাড়ি হাতিপাড়া, থানা গৌরপুর, বুঝছেন? হ্যাঁ, কিন্তু পুলিশ জিগাইলে এইরাই কবেন আপনি। হ্যাঁ, বাকি আমি সামলাইয়া দিমুখন। আহা, আপনারা কেন আমাদের রাস্তা আটকাচ্ছেন? সরে যান, সরে যান বলছি। না 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 না, কোনো তল্লাশি চলবো না এখানে। চলে যান, যান, চলে যান। আরে কি কাণ্ড! পুলিশের কাছে তোমরা কেন বাধা দিচ্ছ? সাহস তো কম নয় তোমাদের। না না, দিব না, আপনারা দিব না ঢুকতে। ঘরের মধ্যে কিছু নাই, আমরা কইতেছি, বিশ্বাস হইতেছে। আরে না থাকলে তোমরা দেখতে দেবে না কেন? এত ভয় কিসের তোমাদের? নতুন এক কোলাহলের শব্দ বাড়তে থাকে। সে শব্দ কানে আসে ময়নার মার। কান খাড়া করে সে শোনে। কুপির আলোতেই টের পাওয়া যায় প্রৌঢ় বয়সের শুরুতেই তার মুখখানাতে দুঃখ দুর্দশার চাপ, রুক্ষতা ও কাঠিন্য এনে দিয়েছে। ধুতি পরা বিধবার বেশ আর কদম ছাঁটা চুল তার চেহারায় এনে দিয়েছে একটা পুরুষালী ভাব। বাইরের কোলাহলটা মন দিয়ে শুনে ভুবন মণ্ডলকে সে ফিসফিস করে বলে, শোনেন, গা ভাঙা রুই খাইতেছে, তাই না ভাবতেছিলাম ব্যাপার কি, গাঁর মাইন সে সারা নাই। হ্যাঁ, তবেই সারছে। 10-20টা খুন জখম হইব নির্ঘাত। আমি যাই, সামলাই গিয়া। থামেন আপনি, বসেন, আগে দেখেন না কি হয়। সদেরেক চাষি তাদের রোজের জীবনে ব্যবহৃত অস্ত্র হাতে এসে দাঁড়িয়েছে দল বেঁধে।
ওদের আওয়াজ পেয়ে মন্মথও জড়ো করেছে তার ফৌজ হারানের ঘরের সামনে। শুধু 2-4 জনকে পাহারায় রেখেছে হারানের বাড়ির পাশে ও পিছনে, যাতে বেড়া ডিঙিয়ে ওদিক দিয়ে ভুবন পালিয়ে না যায়। 10টি বন্দুকের জোর মন্মথর, তার নিজের হাতে রিভলভারও আছে। তবু চাষিদের মরিয়া ভাব দেখে সে যে অস্বস্তি বোধ করছে সেটা স্পষ্টই বোঝা যায়, কারণ সে এতটা প্রতিরোধ কল্পনা করতে পারেনি। তার সুরটা এবার রীতিমতো নরম শোনায়। স্রেফ হুকুমজারির বদলে সে যেন সকলকে একটু বুঝিয়ে দেবার চেষ্টা করে উচিত আর অনুচিত কাজের পার্থক্যটা, এবং অবশ্যই পরিমাণটাও। বক্তৃতার ভঙ্গিতে সে জানায় যে, শোনো, হাকিমের সই করা পরোয়ানা আছে আমার সঙ্গে। হারানের ঘর তল্লাশ করতে তোমরা আমাকে কিছুতেই বাধা দিতে পারো না। আহা, আমার পুরো কথাটা আগে শোনো। তল্লাশ করে যদি আসামি না পাই তাহলে আমরা ফিরে চলে যাব। বাধা দেওয়া বা এই হাঙ্গামা যেটা তোমরা করছো সেটা কিন্তু ঠিক হচ্ছে না, এর ফল কিন্তু খারাপ হবে। আহা, আমার কথাটা শোনো, বেআইনি কাজ করে নিজেদের বিপদ আর নিজেরা ডেকে এনো না। মোরা তল্লাশি করতে দিব না, আবার সেই এক কথা। আহা, তোমরা একটা কথা শোনো না, একটু শান্ত হও, একটু শান্ত হও। ঠিক এমনি যখন অবস্থা, দুপক্ষে সংঘর্ষ প্রায় শুরু হয়ে যাবে, মন্মথ হুকুম দিতে যাচ্ছে গুলি চালাবার, ঠিক তখন শীতার্ত থমথমে রাত্রিকে ছিঁড়িয়ে কেটে শোনা গেল ময়নার মার গলা। রাও দিকি, তোমরা হাঙ্গামা কইরো না। মোর ঘরে কোনো আসামি নাই। চোর ডাকাইত নাকি যে ঘরে আসামি রাখুন? বিকালে জামাই আইছে, মাইয়ারে জামাই রে শোয়াইছি। কি দারোগা বাবু, তালাশ করতে চান নাকি? আসেন আসেন আসেন, তালাশ করেন, আসেন। কে? ভুবন মণ্ডল তোমার ঘরে আছে? কে আছে? ভুবন মণ্ডল? ভুবন মণ্ডল কেডা? তার নাম তো শুনি নাই। আচ্ছা, তোমাদের বিশ্বাস হয় না? দেখেন না, আইসা দেখেন, তালাশ করেন। তাই? বাপের কালো মাইয়ার বিয়া দিলাম বৈশাখে, তা 2 ভরি রূপা কম দিছি কেন? জামাই ফিররা তাকায় না। 2 ভরির দাম পাঠাইয়া দিছি, তবে আইস কত কাল পরে জামাই পায়ের ধুলা দিছে। আপনারে আর কমু কি দারোগা বাবু, মাইয়াটা আমার কাইন্দা মরে। মাইয়া যত কাইন্দে আমি তত কাইন্দি। আচ্ছা আচ্ছা, ভুবনকে যদি না পাই খালি হাতেই বেরিয়ে যাব, তখন জামাই নিয়ে তুমি রাত কাটিও। ময়নার মা, অত সুপে সুপে কেন আসে জামাই? তুমি কিছু জানো নাই? জামাই আমার সদর দিয়াই আইছে গৌরসাও, তুমি দেখতে পাও নাই। কি কও তুমি? কখন আনছে সেইটাই তো জিগাই তোমারে। হ্যাঁ, তোমার একটা মাইয়ার 60টা জামাই সুপে সুপে আসে, মর জামাই সদর দিয়াই আইছে। এত তুমি গৌরসাও আবার কি একটা বলতে যাচ্ছিল, কে যেন তাকে আঘাত করে। সাপে ধরা ব্যাঙের আওয়াজের মতো তার মুখ থেকে শুধু একটি মাত্র আর্ত শব্দ শোনা যায়। ময়নার মার গা জ্বলে যাচ্ছিল এই গৌরসাউয়ের কথায়। সে আর কিচ্ছুটি না বলে তীক্ষ্ণ দৃষ্টিতে মন্মথকে লক্ষ্য করতে থাকে। মন্মথ তখন নড়বড়ের দরজাটা পেরিয়ে ঘরের ভেতর ঢুকেছে। ময়নার রঙিন শাড়ি ও আলুথালু বেশ মন্মথর চোখে যেন ধাঁধা লাগিয়ে দেয়। পিচুটির মতো চোখে এঁটে যেতে চায় ঘোমটা পরা ভীরু লাজুক কচি চাষি মেয়েটার আধপুষ্ট দেহটা। এ যেন কবিতা। বিয়ে পাশ মন্মথর কাছে এ যেন চোরাই স্কচ হুইস্কের পেগ, যেন মাটির পৃথিবীর জীর্ণ ও ক্লিষ্ট অফিসিয়াল জীবনে এক ফোঁটা টসটসে দরদ। জোয়ান মর্ত মাঝবয়সী চাষারের লোকটাকে মেয়েটার স্বামী ভাবতে মন্মথর কষ্ট হয়।
ওই লোকটার আদরেই মেয়েটার এই আলু থালু বেশ দেখে মন্মথর আফসোস বেড়ে যায় রীতিমতো। তবু মন্মথ জেরা করে, সংশয় মেটাতে গাঁয়ের দুজন বুড়োকে এনে শনাক্ত করায়। তারপরেও যেন তার বিশ্বাস হতে চায় না। ভুবন চুপচাপ দাঁড়িয়ে আছে গায়ে চাদর জড়িয়ে, যতটা সম্ভব নিরীহ গোবেচারী সেজে। কিন্তু খোঁচা খোঁচা গোঁপ দাড়ি ভরা মুখ, রুক্ষ এলোমেলো এক মাথা চুলে তাকে মোটেই নতুন জামাইয়ের মতো দেখায় না। মন্মথ গর্জন করে হারানকে প্রশ্ন করে, এই যে এ তোমার নাতনির বর? দেখে বলো ঠিক করে। কি বলে? হায় ভগবান! আরে জিগানো মিশা কাইনে শোনে না, বদ্ধ কালা। আহ, তুমি থামো। ভুবন ভাবে এবার তার কিছু বলা বা করা উচিত। খানিকটা অপ্রস্তুত হবার ভান করে সে বলে ওঠে, এমন হাঙ্গামা জানলে আইতাম না কর্তা। এই মিশা কইয়া আনছে আমারে। ওই সরাইলের হাটে আইছিলাম, ঠাইরেন পোলারে দিয়া খবর দিলেন মাইয়া নাকি মরো মরো। তখন যায় কি এখন যায়। আর তুমি অমনি ছুটে এলে? হ্যাঁ, আসুম না। রতি ভরি সোনা রূপা যা দিব কইছিল তাও ঠায় নাই বিয়াতে। মইরা গেলে গাও থেইকা খুইলা নিলে আর পামু। তাই ছুটে এসেছো? তা তুমি বেশ হিসেবি লোক দেখছি। মন্মথ বুঝতে পারে এখানে তার আর কিচ্ছু করার নেই। এবার বাকি বাড়িগুলো শুধুমাত্র নিয়ম রক্ষা করার জন্যই তাকে তল্লাশ ও তছনছ করতে হবে। ময়নার মায়ের জামাইটাকে সন্দেহের যুক্তিতে গ্রেপ্তার করে বেঁধে নিয়ে যেতে পারে সে, কিন্তু সেটা করতে গেলে শুধু শুধু হাঙ্গামা হবে। মন্মথ দেখে নেয় চাষির দল দুপা পিছু হটে এখনো দাঁড়িয়ে আছে, ছত্রভঙ্গ হয়ে চলে যায়নি। গায়ে গায়ে চাষাগুলোর কেমন যেন উগ্র মরিয়া ভাব। তাদের একটুও ভয় ডর নেই দেখে মন্মথর কেমন অদ্ভুত লাগে। বুঝে পায় না কিসের জোরে এত সাহস পায় তারা। হারানের ঘর থেকে বেরিয়ে মন্মথর নির্দেশে তার ফৌজ যায় পাশের ঘরে, তারপরে তার পাশের ঘরে। ঘরে ঘরে পুলিশের রুটিন তল্লাশ চলতে থাকে। একটা বিড়াল লুকোনোর মতো আড়ালো যে ঘরে নেই, সে ঘরেও কাঁথা বালিশ হাঁড়ি পাতিল জিনিসপত্র ছত্রখান করে খোঁজা হয় একটা মানুষকে। মন্মথ থাকে হারানের বাড়িতেই। অল্প নেশায় রঙিন চোখ, এসব কাজে বেরোতে হলে মন্মথ অল্প নেশা করে। মাল সঙ্গে থাকে কর্তব্য শেষের পর টানবার জন্যেও। তার চোখ রঙিন শাড়ি জড়ানো মেয়েটাকে ছাড়তে চায় না কিছুতেই। কুড়িয়ে কুড়িয়ে তাকায় ময়নার দিকে মন্মথ। ময়নার 20-22 বছরের জোয়ান ভাইটা উসখুস করে ক্রমাগত। ভুবনের চোখ জ্বলে ওঠে থেকে থেকে। ময়নার মা টের পায়, ভাবে মন্মথ একটু যদি বাড়াবাড়ি করে তবে আর রক্ষে থাকবে না। আর সময় নষ্ট না করে মেয়েটাকে বলে ময়নার মা, আরে বাসা, শীতে কাঁপুনি ধরেছে নাকি? তা শো না গিয়ে বাসা, শো। ও বাবা, তুমিও শুইয়া পড়ো। হ্যাঁ, আপনি অনুমতি দেন দারোগা বাবু, আমাদের জামাই গিয়া শুইয়া পড়ুক। হ্যাঁ, কত মানত কইরা মাথা কপাল কুইটা আনছি আমার জামাই রে। আপনারে যে কি কমু দারোগা বাবু। ময়নার মার গলা ধরে যায়, আর কথা বলতে পারে না সে। ময়না ঘরে গিয়ে শুয়ে পড়ে, কিন্তু ভুবন যায় না। আরও দুবার ময়নার মা সস্নেহে সাদর অনুরোধ জানায় তাকে। তবু ভুবনকে ইতস্তত করতে দেখে এবার বিরক্ত হয়ে জোর দিয়ে সে বলে, আরে গুরুজনের কথা শোনো না জামাই, শো গিয়া। খাড়াইয়া কি করবা? যাও যাও, যা বন্ধ কইরা শো তো গিয়া। ময়নার মায়ের কথায় তারপর তাই করে ভুবন। তবে যতই তাকে জামাই মনে না হোক মন্মথর, এরপর না মেনে আর কি চলে যে সে জামাই। মন্মথ আস্তে আস্তে বাইরে পা বাড়ায়, পকেট থেকে চাপটা শিশি বার করে ঢেলে দেয় গলায়। পরের দিন মুখে মুখে এ গল্প ছড়িয়ে যায় দিক দিগন্তে।
দুপুরের আগেই হাতিপাড়ার জগমোহনের কাছেও পৌঁছে যায় খবর। জোদ্দার চণ্ডী ঘোষ আর বড় থানার বড় দারোগার কাছে পর্যন্ত গিয়ে পৌঁছয় এই খবর। গায়ে গায়ে লোকে বলা বলি করে এই ব্যাপারটা, আর তারা হাসিতে ফেটে পড়ে বাহবা দেয় ময়নার মাকে। এমন তামাশা এর আগে কেউ কখনো করেনি পুলিশের সঙ্গে, এমন জব্দও করেনি পুলিশকে। কদিন আগে দুপুরবেলা পুরুষ শূন্য গায়ে পুলিশ এলে ঝাঁটা বটি হাতে মেয়ের দল নিয়ে এই ময়নার মায়ে তাদের তাড়া করে পার করে দিয়েছিল গাঁয়ের সীমানা। সে যে এমন রসিকতাও জানে তা কি ভাবতে পেরেছিল? মোক্ষদার মা এক গাল হেসে গালে হাত দিয়ে বলে, জামাইয়ের হাতে নতুন কি করে দিলি শুনি? সোমবৎসরের সোনার হার বুঝি? তাই তো বলি, সেদিন হাটের ব্যাপারীর সনে সোনার ভরি নিয়ে তোরও তো কি আলোচনা। কেলো ময়না, তা জামাই কি কইলো? দিছে কি? মা গো মা, ময়নার মা, তোর মধ্যে এত ভালো জব্দ করছস ব্যাটারে, সোজা একেবারে ঘরে লইয়া আইছে। খবর তো কেউ ঠিকই দিছিল, কিন্তু সেইটা কেডা? গায়ের মেয়েরা আসে দলে দলে। অনিশ্চিত আশঙ্কা ও সম্ভাবনায় ভরা এমন ভয়ঙ্কর সময়ের মধ্যেও তারা আজ ভাবনা চিন্তা ভুলে হাসি খুশিতে উচ্ছল হয়ে ওঠে। ময়না লাজে হাসে, কিছু বলে না। বেলা পড়ে আসে। কাল যে সময়ে ভুবন মণ্ডল গায়ে পা দিয়েছিল, প্রায় সেই সময়েই আবির্ভাব ঘটে জগমোহনের। বয়স তার 26-27 হবে। বেঁটেখাটো জোয়ান চেহারা, দাড়ি কামানো, চুল আঁচড়ানো। ঘরে কাঁচা শার্ট পরে কাঁধে মোটা সুতির চাদর নিয়ে সে শালিগঞ্জে পা রাখে। গায়ে ঢুকেই সে এপাশ ওপাশ না তাকিয়ে গম্ভীর মুখে গটগট করে চলতে থাকে হারানের বাড়ির দিকে। পথে রসিকের বাড়ির দাওয়ায় বসে রসিক আর নন্দ গল্প করছিল। জগমোহনকে দেখতে পেয়ে রসিক ডাক দেয় দাওয়া থেকে, জগমোহন নাকি? কখন আইলা? আরে শোনো শোনো শোনো, তামুক খাইয়া যাও। দেখলা নন্দ, দেখলা কাণ্ড খান, দেখলা ফিরাও তাকাইলো না, কিছু বুঝলানি? কেমনে কমু কও দেখি। অবাক হয়ে মুখ চাওয়াচাওয়ি করে দুজন। হারানের বাড়ি যেতে আসলে পথে মথুরের ঘরও পড়ে। তার সঙ্গে একটু ঘনিষ্ঠতাও আছে জগমোহনের। তার ঘরের সামনে দাঁড়িয়ে এবার জগমোহন মথুরের নাম ধরে হাঁক দেয়, মথুর, ও মথুর, এই বাড়ি আসো নাকি? ও মথুর, একটু বাইরে আসো দেখি। মথুর। কিন্তু ভেতর থেকে কোনো সাড়া আসে না। বাইরের লোক জবাব দেয়। ঘরের কাছেই পথের ওপাশে একটা তালগাছের গুঁড়িতে যে দুজন মানুষ বসেছিল নির্লিপ্তভাবে, তাদের একজনের হাতে খোঁটা শুদ্ধ গরু বাঁধা দড়ি। তাদেরই একজন বলে, ও বাড়িতে নাই, তুমি কেডা? আরামজাদারে খোঁজো কেন? হ্যাঁ, আমি হাতিপাড়ার জগমোহন, ময়না স্বামী। তা তুমিও আইছো নাকি বেটারে দুই গাদিতা? হ্যাঁ। তা ভয় নাই তোমার, হাতের সুখ তোমার ফসকাইব না। কাল সন্ধ্যায় গেছে গাথিক্কা, এখনো ফেরে নাই মথুর। কখন ফিরে আসে তারও কোনো ঠিক নাই। আমরাও বৈশা আছি এখানে। হ্যাঁ বাসা, তুমিও যাও, তোমার আর এখানে দাঁড়ায় থাকতে হইব না। হারামজাদাটা ফিরলে তোমারই সবার আগে খবর দিব। মথুর ফিরলে তারে যখন বাইন্ধা নিয়া যাওয়া হইব বিচারের জন্য, তখন সকলের আগে তুমি খবর পাবা। সবাই মিল্লা আসি কুটি কুটি কইরা ফেলনের আগে তোমার এই সুযোগ দেওয়া হইব মথুরের নাক কান কাইটা লাউনের। কেন? তুমি হইলা গিয়া ময়নার মার জামাই, শাউরি পাইছিলে বটে দাদা একখান। নিজের হইলে বুঝতা, অমন শাশুড়ি থাকুন নিজের জীবনে যে কত বড় জ্বালা। আসলে জগমোহন নিজের পরিচয় দিতেই গ্রামবাসী দুজন তার অন্তরঙ্গ হয়ে যায় সঙ্গে সঙ্গে। জগমোহনকে তারা আশ্বাস দেয় যে মথুরের অপেক্ষায় তাকে দাঁড়িয়ে থাকতে হবে না। ভুবন মণ্ডলের খবর পুলিশকে যে দিয়েছে তাকে শাস্তি দেবার অধিকার যে সবার আগে ময়নার মায়ের জামাইয়েরই, এটাই তো স্বাভাবিক। কিন্তু জগমোহন ঝাঁঝের সঙ্গে জবাব দিয়ে
আবারও চলতে আরম্ভ করে। গ্রামবাসী দুজন অবাক হয়ে পরস্পরের মুখ চাওয়াচাওয়ি করে। ওদিকে আচমকা জামাইকে দেখে, মুখে তার ঘন মেঘ দেখেই ময়নার মা বিপদ গণে। তবে ব্যস্ত সমস্ত না হয়ে হাসি মুখে ধীরে শান্তভাবে জামাইকে অভ্যর্থনা জানায়। তার যেন আশা ছিল, জানা ছিল এ সময়ে এমনিভাবেই জামাই আসবে তার। এটা অঘটন নয়, তাই শান্তভাবেই বলে, আসো বাবা, আসো আসো। ও ময়না, ময়না, পিড়া খান দে দেখি। তা ভালো নিয়ে আসে বেবাকে? বিয়াই বিয়ান পোলা মাইয়া আছে। জামাইয়ের গম্ভীর স্বরে একটু ভরকে যায় ময়নার মা। কত গোসাই না জমা আছে জামাইয়ের কাটা ছাঁটা এই কথার জবাবে। ময়নার দিকে তার না তাকাবার ভঙ্গিটাও ভালো ঠেকে না ময়নার মার। জগমোহন যেন পণ করেছে, পড়ন্ত রোদে লাউ মাচার সাদা ফুলের শোভা ছাড়া শ্বশুরবাড়ির আর কিছুই সে চোখ চেয়ে দেখবে না। ময়নার মা বোঝে লক্ষণ খারাপ। এমন সময় নাতির খোঁজে ঘর থেকে কাঁপা কাঁপা গলায় হারান হাঁকে, আসে নাই হারামজাদা, হারামজাদা আসে নাই। হায় ভগবান, বিয়ান থেকে দেখে নাই নাতিরে, তাই উতলা হয়েছে। জামাইকে কথাটা বলেই ময়নার মা প্রত্যাশা করে যে নাতিকে হারান সকাল থেকে কেন দেখেনি, কি হয়েছে হারানের নাতির অর্থাৎ ময়নার ভাইয়ের, নিশ্চয়ই জানতে চাইবে জগমোহন। কিন্তু কোনো খবর জানতেই তার জামাইয়ের এতটুকু কৌতূহলও দেখা যায় না। ময়নার মা দরদ দেখিয়ে বলে, খাড়াই আর হইলা কেন বাবা, বসো বাবা, বসো বসো বসো। জগমোহন বসে, তবে ময়নার মায়ের পাতা পিঁড়ি সে ছোঁয় না। দাওয়ার খুঁটিতে ঠেস দিয়ে উবু হয়ে বসে। ময়নার মা জামাইকে বলে, তা বাবা মুখ হাত ধুই আনিলে পারতা। না, জামু গিয়া অখনি। ও হনি যাইবা? হ্যাঁ, একটা কথা শুই না আইলাম, মিছানা খাটি জিগাইয়া জামু গিয়া। মাইয়া নাকি কার লগে শুইছিল কাইল রাতে। কি শুইছিল? আরে মোর লগে শোয় মাইয়া, মোর লগে শুইছিল, আর কার লগে শুইব? ব্রহ্মাণ্ডের মাইনছে জানছে কার লগে শুইছিল, আর আপনি কন কি না? শুনেন, লোকের চোখে দেখা গেছে দুয়ারে ঝাঁপ দিয়া কার লগে শুইছিল। কি আমি কি মিছা কথা কই নাকি? মোর মাইয়া আর আমি জানুম না? হ্যাঁ হ্যাঁ, সবাই দেখছে। হ হ, তুমি সব জানো, পাড়ার লোককে কে দেখছে? কে দেখছে? কি কইতাছো তুমি? তারপর বেঁধে যায় শাশুড়ি জামাইয়ের। প্রথমে ময়নার মা ঠান্ডা মাথায় নরম কথায় ব্যাপারটা বুঝিয়ে দিতে চেষ্টা করে জামাইকে, কিন্তু জগমোহনের ওই এক গো। ময়নার মাও শেষে মাথা গরম করে বলে ওঠে, হ্যাঁ, তুমি নিজে মন্দ তাই অন্যেরে মন্দ ভাবো। উঠানে মাইনসের গাদা, আমি খাড়া আছি সামনে, এক তন্ড ঝাপটা দিছে কি দিছে না, আর তুমি অমনি দোষ ধরলা বাবা। কই অন্যের তো কয় না। অন্যের কি? হ্যাঁ, অন্যের কি? অন্যের বউ হইলে কই তো। বড় ছোট মন তোমার। হাইজ মন্ডলার নামে এমন কথা কইলা, কাল কইবা ভাইয়ের লগে কথা কেন কয়? কন উচিত, কন উচিত। ও মাইয়া সব পারে। কি কি কইলা তুমি? তুমি এত বড় খারাপ কথা কইতে পারলা? আরে কারে জামাই কইরা। তখন আর শুধু গরম কথা নয়, ময়নার মা গলা ছেড়ে জগমোহনের 14 পুরুষ উদ্ধার করতে আরম্ভ করে। হারান আবারও নাতির আশায় কাঁপা গলায় বলে, হাইছে নাকি, হাইছে নাকি, হাইছে হারামজাদা। হায় ভগবান, হায় হাইছে, সে হাইছে। ময়না কাঁদে ফুপিয়ে ফুপিয়ে। চিৎকার চেঁচামেচি শুনে ছুটে আসে পাড়া বেড়ানি, নিন্দা ছড়ানি, নিতাই পালের বউ আর প্রতিবেশী কয়েকজন স্ত্রীলোক। নিতাই পালের বউ জিজ্ঞাসা করে, ও কি কি হয়েছে গো ময়নার মা? মাইয়া কাঁদে কেন? কাঁদে কেন? ভাইটারে ধইরা নিছে, কাঁদবো না? জামাই বুঝি আইছে খবর পাইয়া? শুনবা পাসা, শুনবা। আগে বইতে দাও, একটু জিরাইতে দাও। গ্রামের মহিলাদের কৌতূহলে
সম্বিত ফিরে পেয়ে ফোঁস করে ওঠে ময়নার মা। ময়নার মার বিরক্তি দেখে ধীরে ধীরে অনিচ্ছুক পায়ে মেয়েরা ফিরে যায়। তাকে ঘাঁটাবার সাহস কারো নেই। ময়নার মা মেয়েকে ধমক দিয়ে বলে, কান্দিস না তো, বাপেরে নিয়া ঘরে গেছিলি, বেশ করেছিলি, কান্দনের কি আছে? হ্যাঁ, বাপ নাকি? বাপ না, শুনো, মন্ডল 10টা গায়ের বাপ। হ্যাঁ, খালি জন্ম দিলেই বাপ হন যায় না বাসা, অন্ন দিলেও হয়। মন্ডল আমাকে অন্ন দিছে, আমাকে বুঝাইছে, আমাকে সাহস দিছে, একসাথ করছে, ধান কাটাইছে। তা তো চণ্ডী ঘোষ নিত গিয়া বেবাক ধান আমাগো। তোমার কই যোগু, দেখো তোমার হাতে দইরা কই, পয়সা দেখো, মিশা গোসা কইরো না। বুঝা কাম নাই আমার, অহন যাই। সে কি বাবা, অহনি যাইবা? রাইতটা থাইকা যাও, জামাই আইলো গেল গিয়া, মাইনছে দেখলে কি কইব? জামাইয়ের অভাব কি, মাইয়া আছে, কত জামাই জুটব। বেলা শেষ হতে না হতেই ঘনিয়ে এসেছে শীতের সন্ধে। অল্প অল্প কুয়াশা নেমেছে। ঘুঁটের ধোঁয়া ও গন্ধে বাতাস ভারী ও নিশ্চল হয়ে রয়েছে। তবে যাই বলেই যে গা তোলে জগমোহন, তা কিন্তু নয়। ময়নার মায়েরও তা জানা আছে যে শুধু শাশুড়ির সঙ্গে ঝগড়া করে যাই বলেই জামাই গটগট করে বেরিয়ে যাবে না। ময়নার সাথে বোঝাপড়া, ময়নাকে কাঁদানো এখনো বাকি আছে তার। সে জানে জামাই যদি চলেও যায়, মেয়েটাকে নাকের জলে চোখের জলে এক করিয়ে তারপর যাবে। পুরুষ মানুষ বলে কথা, আর কথা বলে না ময়নার মা। আস্তে আস্তে উঠে বেরিয়ে যায় বাড়ি থেকে। ঘরে কিছু নেই, মোয়ামুড়ি কিছু জোগাড় করতে হবে তাকে। খাক বা না খাক, জামাইয়ের সামনে ধরে তো দিতে হবে। ময়নার মা বেরিয়ে যেতেই চোখ মুছে নাক টেনে ময়না ভয়ে ভয়ে বলে, ঘরে আসো। খাসা আসো দেখতেছি, শুইছিলা তো? না, মা কালীর কিরা, শুই নাই। মার কওনে খালি জাঁপটা দিছিলাম, বাঁশটাও লাগাই নাই। জাঁপ দিছিলা, শো নাই? বেউলা সতী আমার। শুইনা রাখো, তোমার লগে আজ থেকে সব শেষ। শোনো শোনো, আমার ভ্রমণ কইরো না। মরণটা আসে নাই ভগবান। আচ্ছা, জ্বালা হইল তো। এই বুড়াটা কখন থেকে চিল্লাইয়া যাইতেছে, দুধ তেরি। এই যে সতীর বেহুদ্দ সতী, এবার ভালোই ভালোই বইলা দাও তো দেখি, প্রত্যেক রাতে আর কার কার লগে তোমার ঘরে চাপ দাও? তোমার মা ফিরাতে একখান কইরা মন্ডল ধইরা আনে নাকি? কান কইলা শুননা রাখো, তোমার ছায়া দেখুম না মানে যে তুমি যা খুশি তাই করবা, তা নয়। সে পথখান বন্ধ কইরা দিয়া যাবো। 10 খান গায়ে তোমার সতীবনার কথাটা চাউর কইরা দিয়া যাবো আমি। দেখি তোমার মার বেটিরে গায়ের মাইনসে এক ঘরে করে কিনা। থেমে থেমে একটা একটা করে কথা বলে যায় জগমোহন। আর না থেমে অবিরাম কেঁদে চলে ময়না। যতক্ষণ না কান্নাটা একঘেয়ে লাগে জগমোহনের, ততক্ষণ সে এক টানা কেঁদে চলে। তারপর কিছুক্ষণ সে চুপ করে থাকে। মুড়ি মোয়া জোগাড় করে পাড়া ঘুরে ময়নার মা যখন ফিরে আসে, ময়না তখন চাপা সুরে ডুকরে ডুকরে কাঁদছে। বেড়ার বাইরে সুপারি গাছটা ধরে দাঁড়িয়ে থাকে ময়নার মা। সারাদিন পরে এখন তার দু চোখ জলে ভরে যায়। জোরদারের সাথে, দারোগা পুলিশের সাথে লড়াই করা চলে, কিন্তু অবুঝ পাষণ্ড জামাইয়ের সাথে লড়াই নেই, লড়াই করা যায় না। অসহায় লাগে ময়নার মায়ের। আপন মনে আবার হাঁকে হারান। আসে নাই, মোর মরণটা আসে নাই। ভগবান। জগমোহন এতক্ষণ চুপ করেই ছিল। মনের রাগ অনেকটা প্রকাশ পাওয়ার পরে এবার সে হঠাৎ
শালার খবর জিজ্ঞাসা করে। ওয়ারে ধরছে কেন? মন্ডল খুড়ার লগে গোঁদল পাড়া গেছিল, ফিরতি পথে একা পাইয়া ধরছে। কেন ধরছে? কাল জব্দ হয়েছে, সেই আগেই বুঝি। বসে বসে কি ভাবে জগমোহন, আর কাঁদায় না ময়নাকে। ময়নার মা ভেতরে আসে, কাশিতে মুড়ি আর মোয়া খেতে দেয় জামাইকে, বলে, জামাই বাপ আমার মাথা খাও, মুখে কিছু দাও। বলতেছি রাইত কইরা কেন যাবা বাবা, থাইকা যাও না, আজকের দিনটা থাইকা যাও। থাকুনের জো নাই, মা দিব্যি দিছে। দিব্যি দিছে? তবে তবে খাইয়া যাও। হ্যাঁ, আখা ধরাই পোলাটারে ধইরা নিছে, পরান্ডা পরান্ডা পোড়ায়। তোমারে রাইখা জোরামো ভাবছিলাম বাবা। না, রাইত বারে যাই এখন। আইসা যাও, তবে আবার কবে আইবা দেখি। উঠি উঠি করেও দেরি হয় জগমোহনের। আজ সন্ধ্যা রাতেই পুলিশ আনার সেই রকম আওয়াজ ওঠে গতকালের মাঝরাত্রির মতো। সদল বলে মন্মথ আবারও আচমকা হানা দিয়েছে। আজ তার সঙ্গের শক্তি গতকালের চেয়ে অনেক বেশি। তার চোখ সাদা, সোজাসুজি প্রথমেই সে হারানের বাড়ি এসে ময়নার মাকে বলে, কি গো মণ্ডলের শাশুড়ি, তোমার জামাই কোথা? ময়নার মা চুপ করে দাঁড়িয়ে থাকে, কিছু বলে না। ও বাবা, এটা আবার কে? আমার জামাই। বাহ বাহ বাবা, তোর তোমাকে ভাগ্য ভালো, রোজ রোজ বেশ নতুন জামাই জোটে, আর তুই ছুঁড়ি এই বয়সে। মন্মথ রসিকতা করে ময়নার থুতনি ধরে আদর করে একটু নেড়ে দেবার জন্য হাতটা বাড়িয়েছিল। তাকে পর্যন্ত চমকে দিয়ে জগমোহন লাফিয়ে এসে ময়নাকে আড়াল করে গর্জে ওঠে, এই মুখ সামলাইয়া কথা কইবেন। চুপ, একদম চুপ। চল চল আমার সাথে, চল চল চল, দেখি সর সর সামনে থেকে সর। বাড়ির সকলকে, বুড়ো হারানকে পর্যন্ত গ্রেপ্তার করে আসামি নিয়ে রওনা দেবার সময় মন্মথ দেখতে পায় কালকের মতো না হলেও লোক আজ মন্দ জমেনি। দলে দলে লোক ছুটে আসছে চারদিক থেকে। জমায়েত মিনিটে মিনিটে বড় হচ্ছে। মথুরের ঘর পার হয়ে পানাপুকুরটা পর্যন্ত গিয়ে আর এগোতে পারে না মন্মথ। তার বিশাল বাহিনীও কিচ্ছু করতে পারে না আজ। গতকালের চেয়ে 7-8 গুণ বেশি লোক এবার তার পথ আটকায়। রাত তখনও বেশি হয়নি, তাই শুধু এ গাঁয়ের লোকই নয়, আশেপাশের গাঁয়ের লোকও ছুটে এসেছে। এটা ভাবতে পারেনি মন্মথ। মণ্ডলের জন্য হলে মানে বোঝা যেত, হারানের বাড়ির লোকের জন্য চারদিকের গাঁ ভেঙে মানুষ এসেছে। মন্মথ কারণটা বুঝতে পারে না, তবে এটা বুঝতে পারে মানুষের সমুদ্র ঝড়ের উত্তাল সমুদ্রের সঙ্গে লড়া যায় না। ময়না তাড়াতাড়ি আঁচল দিয়ে রক্ত মুছিয়ে দিতে আরম্ভ করে জগমোহনের। 90 বছরের বুড়ো হারান সেইখানে মাটিতে মেয়ের কোলে এলিয়ে নাতির জন্য উতলা হয়ে কাঁপা গলায় বলে, গেল কই, কই গেল ভগবান, কই গেল সে? শুনলেন মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প হারানের নাত জামাই। আজকের প্রশ্ন, হারানের নাতনির নাম কি? গত সপ্তাহে রাধারানী গল্পের প্রশ্ন ছিল, কার সঙ্গে রাধারানীর বিবাহ হল? প্রথম 10 জন সঠিক উত্তরদাতা হলেন সাগর সর্দার, অঙ্কিতা পল, মনীষা মান্না, স্বর্ণালী ভট্টাচার্য, অভিজিৎ ব্যানার্জি, আরতি নাথ, অমিতা মাঝি, সিদ্ধার্থ বিশ্বাস, মৌসুমী অধিকারী ও বেনু। 9টার গল্প, গল্পে গল্পে জমজমাট।
আমাদের এই চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করুন। বেল আইকন প্রেস করতে ভুলবেন না কিন্তু।